এক্ষেত্রে যদি এমন কোনো বিল উত্থাপিত হয় পার্লামেন্টে, যে বিলটি হচ্ছে গিয়ে বাংলাদেশকে একটা অপ্রয়োজনীয় যুদ্ধক্ষেত্রে ফেলে দেবে, সেই রকম বিল হচ্ছে তিনি ওই রিফিউজ করায়, এটাই একমাত্র তার ক্ষমতা আছে আর কি। বা দেখা গেল যে তা তো নতুন করে নিজে কোনো বিল, যেই বিল নিজে তৈরি করে ওখানে পাঠাবেন, ব্যাপারটা তা নাই। কিন্তু আমি একটু খুব ইন্টারেস্টিং জায়গায় এসছে আমাদের। আমি যেটা বলতে চাচ্ছি যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে যেহেতু রাষ্ট্রপতির জায়গা থেকে কিছু করার কি আছে? সেটা বাংলাদেশের বর্তমান যে কাঠামো, এই কাঠামো আসলে খুব বেশি দেয় নাই। পার্লামেন্টের কোনো আলোচনা, পার্লামেন্টের কোনো দিক নির্দেশনা, পার্লামেন্টের কোনো বিল, ঠিক আছে, যেটা রাষ্ট্রপতির দপ্তরে আসবে, তার টেবিলে আসবে স্বাক্ষর করা, সেই বিলটির মধ্যে যদি দেখে যে বড় ধরনের ব্যত্যয় হবে, বড় ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হচ্ছে, বা বাংলাদেশ একটা বিপজ্জনক জায়গায় যেতে পারে, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই জায়গায় তখন রাষ্ট্রপতি একটা ভূমিকা নিতে পারবেন। কিন্তু যেটা পার্লামেন্টে ওঠে নাই, যেমন কথা বলতেছি যে বাংলাদেশের বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি বাংলাদেশ যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে করে দিয়ে গেছে, সেই বাণিজ্য চুক্তির রিভিউ তো পার্লামেন্টে হয় নাই আর কি। ঠিক আছে, পার্লামেন্টে উঠেই নাই, ফলে রাষ্ট্রপতির কি কোনো সুযোগ আছে এই বাণিজ্য চুক্তিটা বাতিল করে দেবে? বাতিল করবার সুযোগ নাই তো। ঠিক আছে, যে বলতে পারে না যে আমরা নির্বাচন আগে বলেছি সবার আগে বাংলাদেশ, কিন্তু এই আরটি পরে দেখতেছি যে এটা সবার আগে আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, ট্রাম্পের যে স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট, সেই স্লোগানের ইমপ্লিকেশন হচ্ছে এই বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি আমি ফেলে দিলাম। হ্যাঁ, এটা বলবার তো কোনো স্কোপই রাষ্ট্রপতির নাই, ওটা পার্লামেন্টে উঠে নাই আর কি। ফলে এইভাবে আমি দেখছি না। তবে একটা জায়গায় একটু আমি ভাইয়ের আলোচনা থেকে নিয়ে আর স্যারের আলোচনার সাথে আমি একটু ইন্টারটোয়েন করে একটা জিনিস করতে চাই। সেটা ভাই, জিও পলিটিক্সে আসলে বাংলাদেশ একটা ফাঁদের মধ্যে আছে, একটা জিও পলিটিক্যাল ফাঁদে আছে। তবে সেই ফাঁদটাকে কিন্তু বুঝতে হবে। আমরা শুধুমাত্র আমাদের মানে যদি আমাদের ভিশনটা ভারতের দিকে ফিট করে রাখি, তাইলে আমার মনে হয় আমরা বড় ধরনের ভুল করব। খুব একদেশদর্শী একটা জায়গা থেকে আমরা বিবেচনা করব, এবং আমরা টোটালি একটা ম্যাসাকারের দিকে এগিয়ে যাবো আর কি। হ্যাঁ, আসলে যে পলিটিক্যাল একটা ট্র্যাপের মধ্যে বাংলাদেশ আছে, এবং যে ট্র্যাপটা মধ্যে তারেক রহমান সরকারও বিপদের মধ্যে আছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে চীনকে ঘেরাও করার নীতি। এই চীনকে ঘেরাও করার নীতি এটা ভারতের না, চীনকে ঘেরাও করার নীতি হচ্ছে আমেরিকার। ঠিক আছে, আমরা ইউনূস সাহেবের সময় একটা ক্যামোফ্লেজ দেখছি, এতেই আমার প্রজন্ম বা বাংলাদেশের মানুষের বিভ্রান্ত হয়ে গেছে যে ইউনূস চায়নায় বেড়াতে গেছে, চায়নায় এত বড় বড় কথাবার্তা বলে বসছে। হ্যাঁ, বঙ্গোপসাগরের গার্ডিয়ান হওয়ার আহ্বান জানাইছে চীনকে বাংলাদেশের সাথে, এত বড় বড় কথা বলছে। তার মধ্যে ব্যাপারটা আসলে ব্যাপারটা আসলে না। ওইখানকার পুরো বিষয়টা ছিল একটা মানে বলা যায় হচ্ছে লিপ সার্ভিস এবং একটা অভিনয়। তার আসল পারপাস হচ্ছে আমেরিকান পারপাস সার্ভ করা। আর আমেরিকান পারপাসে কিভাবে সার্ভ করতেছে সেটা যখন বাণিজ্য চুক্তিতে সে যখন স্বাক্ষর করছে, এবং সে বাণিজ্য চুক্তি বলেন আর বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া বলেন, এইসব প্রশ্নে ইউনূস একটা অন্য চেহারা দেখায় ফেলছে, একটা এক্সট্রিম চেহারা দেখা ফেলেছে। মানে যেই জিনিসটা করতে বাংলাদেশ 3 মাস লাগবে, সে 7 দিনে সেই পেপার সে তৈরি করে ফেলে দিচ্ছে। খুব এক্সট্রিম এবং হাইপার অ্যাক্টিভ ছিল এই বাণিজ্য চুক্তির প্রশ্নে বলেন, বা বন্দরের হচ্ছে বিদেশের হস্তান্তরের প্রশ্ন বলেন, কিংবা মানবিক করিডোর নিয়ে লুকোচুরি খেলা। মানবিক করিডোর কথা প্রথম বললো কে? এই যে আজকের হচ্ছে খলিলুর রহমান, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, সে বলার পর এটা আবার দ্বিতীয়বার উচ্চারণ করলো পররাষ্ট্র উপদেষ্টা। আর তৃতীয়বারে গিয়ে সে রাষ্ট্রীয় মিডিয়ার সামনে বক্তৃতা দিতে বললো চিলে কান নিয়ে গেছে বলে আপনারা চিলের পিছিয়ে ছুটবেন না, এইসব করিডোর করা হবে না। তারপর জাতিসংঘের বললো হ্যাঁ করিডোর তো একটা হয়েছে, করিডোর তো একটা করা হবে, কারণ আরাকান বিদ্রোহীদেরকে হেল্প করা হবে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে। অর্থাৎ তিনি জাতিকে হচ্ছে একটা মানে কি বললেন, হাইকোর্ট দেখাই দিলেন। ঠিক আছে, তার লোকজন এবং তার বন্ধু বা তার মিত্ররা বা হচ্ছে জাতিসংঘ সবাই হলো একই কথা বললো। তিনি হচ্ছে জাতিকে একটা বায়াসের মধ্যে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে এখানে যে জিও পলিটিক্যাল কাহিনীটা হচ্ছে, এটার ক্ষেত্রে ট্রাম্প এর আগের যখন গভর্নমেন্ট করছিল, আগে যখন প্রেসিডেন্ট ছিল, সে একটা মারাত্মক আইন পাস করছে, মানে ডিসিশন নিছে তার সংসদে, তার ইয়াতে সেখানে তারা বার্মা অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস করছে। এবং সেই বার্মা অ্যাক্টটা পড়েন, একটা বার্মা অ্যাক্ট পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ কত বড় বিপদ আছে, কত বড় একটা প্রক্সি যুদ্ধে, মানে আমেরিকা চায়নার মধ্যে যুদ্ধ হবে আর প্রক্সি ফিল্ড হবে বাংলাদেশ। ইস্যু হবে আরাকান, ইস্যু হবে মায়ানমার,
কিন্তু তার মূল হচ্ছে গিয়ে মানে ক্ষয়ক্ষতি যা দেওয়ার মানে যা কিছু যাবে তা কিছু বাংলাদেশের উপর দিয়ে যাবে। এইটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিপদ আপদ। আর ভারতের সাথে আমার সম্পর্কের জায়গাটা আমরা চাই নতজন সম্পর্ক, যেটা হচ্ছে অতীতে সরকারগুলো করেছে, সেই নতজন সম্পর্ক আমরা চাই না। মেরুদণ্ড সোজা রেখে সম্পর্ক করবে, সম্পর্ক তার করিতে হবে, ভারত তাকে যাইতেই হবে, ভারতের যাইতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি সার্কের কথা বলছেন স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিমস্টেক। যে বিমস্টেক মানে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন, সেটার এই মুহূর্তে চেয়ারপারসন হচ্ছে বাংলাদেশ। এই বিমস্টেক নিয়ে উৎসাহ নাই জামাতের, বিমস্টেক নিয়ে উৎসাহ নাই এনসিপির। কারণ কি জানেন? কারণ এটার মেম্বার পাকিস্তান না, ফলে জামাতের খুবই অনাগ্রহ বিমস্টেকের ক্ষেত্রে। কিন্তু বিমস্টেকটা দরকার কি দরকার নেই আমার, সেটা আমাকে বিবেচনা করতে হবে। এইটা হচ্ছে বঙ্গোপসাগরের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা মানে ফ্রি ইকোনমিক্যাল জোন তৈরি করবার পরিকল্পনা ছিল, যদিও এটার কিছুই হচ্ছে না। এই বিমস্টেকের সম্মেলনেও কিন্তু গেছে ইউনুস, কিছুই হচ্ছে না, এখানে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছে না। আমার মনে হয় বিমস্টেককে হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ করতে হবে, সার্ককে অ্যাক্টিভ করতে হবে, এবং লুক ইস্ট, সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা আরো কঠিন জায়গায় নিয়ে যেতে হবে, আরো সহজ সরল জায়গায় নিয়ে আসতে হবে।